আচ্ছা দেখ আগের দিনে আমরা সি সার্কিট, এল সার্কিট আর আর সার্কিট আলাদা আলাদা করে আলোচনা করেছিলাম। আগের ভিডিওটা তো পোস্ট করা আছে তো নাকি? হ্যাঁ, তাহলে ওখানে দেখ, ওখানে আগের দিনে যেটা আলোচনা করা হয়েছিল সেখানে একটা ক্যাপাসিটারের অ্যাক্রসে যদি মনে করে একটা অল্টারনেটিং সোর্স লাগানো হয়, তখন এই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রাটা, সেই প্রবাহ মাত্রাটা I = I0 sin ω t + π/2, এটা প্রমাণ করা হয়েছিল। কিন্তু প্রমাণটা ইম্পর্টেন্ট নয়, তবে এটা মনে রাখতে হবে যে এখানে তড়িৎচালক বলের সাপেক্ষে প্রবাহ মাত্রাটা বা ক্যাপাসিটারের দুই প্রান্তের বিভবের সাপেক্ষে ভিসি যদি আমি ধরি, ক্যাপাসিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য, ওই ভিসির সাপেক্ষে প্রবাহ মাত্রাটা π/2 ফেজ আগিয়ে আছে। উল্টো রকম করে বলতে পারি যে ভিসির সাপেক্ষে প্রবাহ মাত্রাটা π/2 ফেজ আগিয়ে আছে, সেরকম প্রবাহ মাত্রার সাপেক্ষে ভিসিটা π/2 ফেজ পিছিয়ে আছে। তো আমি এখানে যে স্টেটমেন্টটা লিখেছি, আই পোটেনশিয়ালের থেকে π/2 ফেজ আগিয়ে, পোটেনশিয়াল মানে কিন্তু এখানে ভিসি, তোরা ব্র্যাকেটের মধ্যে ভিসি লিখে দিতে পারিস, ঠিক আছে? ওই ভিসি মানেই কিন্তু ই, যেহেতু এই ইটার সাথে শুধুমাত্র ক্যাপাসিটারই যুক্ত আছে, অন্য আর কিছু যুক্ত নেই। যা বলছি মন দিয়ে শুনো, কিচ্ছু লেখার প্রয়োজন নেই। এটার মধ্যে পুরো অল্টারনেটিং কারেন্টটা আছে। যতটুকু কোশ্চেন এমসিকিউ রিলেটেড পড়বে, এই পেজটুকু মনে রাখতে পারলেই যথেষ্ট। আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই ইটার সাপেক্ষে প্রবাহ মাত্রাটা π/2 ফেজ আগিয়ে আছে। এটাই আমি লিখেছি যে প্রবাহ মাত্রাটা ভিসির থেকে π/2 ফেজ আগিয়ে আছে। কিন্তু উল্টো বলতে পারি যে বিভবটা অর্থাৎ পোটেনশিয়ালটা প্রবাহ মাত্রার থেকে π/2 ফেজ পিছিয়ে আছে। দুটো একই ভাষা, ঠিক আছে? তোর থেকে আমি লম্বা বলাও যা, আর তুই আমার থেকে ছোট বলাও তাই তো। তাহলে এটা সেরকম আর কি। তো এখানে দেখ, এখানে এল সার্কিটের ক্ষেত্রে আমরা আগের দিন করেছি I = I0 sin ω t - π/2 হচ্ছে, এবং এখানে কি হচ্ছে যে প্রবাহ মাত্রাটা পোটেনশিয়ালের থেকে π/2 ফেজ পিছিয়ে আছে, এবং উল্টো বলতে পারি পোটেনশিয়ালটা প্রবাহ মাত্রা থেকে π/2 ফেজ আগিয়ে আছে। সিমিলারলি একই রকম এই প্রমাণগুলো কিন্তু আগের দিন আমরা করেছি, এবং সেগুলো ফেজর ডায়াগ্রামও করা আছে। তো আর আর সার্কিটের ক্ষেত্রে কি হচ্ছিল, যেদিকে ই সেই দিকে আই, কোনো ফেজ ডিফারেন্স ছিল না। এখানেও দেখতে পাচ্ছি ω t আর এখানেও ω t, ঠিক আছে? এইবার আমি এখানে কি করছি, এই তিনটেকে একসাথে যুক্ত করে দিচ্ছি। দ্যাট ইজ দ্য সিরিজ অফ LCR সার্কিট বলে। একটা এল, একটা সি, একটা আর, তিনটেকে সিরিজে যুক্ত করছি, কম্বিনেশন, তিনটে সিরিজ কম্বিনেশন, শ্রেণী সমবায় পরপর যুক্ত করেছি, তার জন্য শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় তোরা জানিস প্রবাহ মাত্রা একই হয়, এটার মধ্যে দিয়ে যদি আই, এটার মধ্যেও আই, এটার মধ্যেও। তো এখানে ক্যাপাসিটরের যে রোধটা, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যেটাকে বলে, তো সেটা কত হয়, XC = 1/ωc। এটাও আগের দিনে করারও আছে। এবং যেটাকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলে, XL, এটা কত, ω × L। এটা হচ্ছে, এটা মনে রাখবি, এটা কুণ্ডলীর রোধ, একদম পাতি বাংলায় হচ্ছে এটা কুণ্ডলীর রোধ, আর এটা হচ্ছে ক্যাপাসিটরের রোধ। যেটা রোধের রোধ, আর রোধ মানে কি, যে প্রবাহ মাত্রাকে বাধা দেয়। ক্যাপাসিটরের প্রবাহ মাত্রাকে যে বাধা দেয় সেটা হচ্ছে এই জিনিসটা। আর তোর আমাদের কি বলে, কুণ্ডলীর প্রবাহ মাত্রাকে যে বাধা দেয় সেটা হচ্ছে এই জিনিসটা। বোঝা গেছে তো? নেক্সট হচ্ছে কি, একটা আর, একটা সি, একটা এল পরপর যুক্ত করছে, শ্রেণী সমবায়। তাহলে প্রত্যেকটার মধ্যে একই প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে, প্রত্যেকটার মধ্যে প্রবাহ মাত্রাটা একই আছে। তাহলে প্রবাহ মাত্রাটা একই আছে প্রত্যেকটার মধ্যে, এটা আর, এটা XC, আর এটা হচ্ছে। তাহলে রোধের একপাশে প্রবাহ মাত্রা I × R, ক্যাপাসিটরের একপাশে প্রবাহ মাত্রা I × XC, আর ইন্ডাক্টরের একপাশে প্রবাহ মাত্রা I × ঠিক আছে? কিন্তু ডিফারেন্স কি আছে, ডিফারেন্স হচ্ছে ফেজ ডিফারেন্স। কিরকম ফেজ ডিফারেন্স, দেখ এখানে VR আর I হচ্ছে একই দিকে। তাহলে যদি আমি এই দিকে VR আঁকি, এইদিকেই I, কিন্তু আমি আগে এই মাত্র দেখলাম কি, যে ক্যাপাসিটরের একপাশে পোটেনশিয়ালটা প্রবাহ মাত্রার থেকে π/2 ফেজ পিছিয়ে, পোটেনশিয়ালটা প্রবাহ মাত্রা থেকে π/2 ফেজ পিছিয়ে। তাহলে এখানে যদি এই দিকে I হয়, অর্থাৎ VR হয়, তাহলে ভিসিটা কোন দিকে হবে, π/2 ফেজ পিছিয়ে। পিছিয়ে মানে অ্যান্টিক্লকওয়াইজ, পিছন দিকে। এই দিকটা আমি আগের দিন বলছিলাম, এটা হচ্ছে পিছিয়ে। আর আগিয়ে যদি হয় তাহলে কি হবে, এই দিকে। তাহলে এখানে দেখ, এখানে পিছিয়ে মানে কি, এখানে পিছিয়ে মানে এটাকে অ্যারো সাইন একটা দিয়ে দিলে এরকম করে, এটা হচ্ছে পিছিয়ে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আগিয়ে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আগিয়ে,
আর ওটা হচ্ছে, তাহলে ঠিক সিমিলারলি এইখানে পোটেনশিয়ালটা প্রবাহ মাত্রা থেকে π/2 ফেজ আগিয়ে হবে, কারণ প্রবাহ মাত্রা পোটেনশিয়ালের থেকে π/2 ফেজ পিছিয়ে, তাহলে পোটেনশিয়ালটা প্রবাহ মাত্রা থেকে π/2 ফেজ আগিয়ে। তাহলে এটা যদি প্রবাহ মাত্রা হয় তাহলে ভিএলটা কোন দিকে হবে, I ইন্টু এক্সএল উপরের দিকে হবে। তাহলে আমার ছবিটা যেটা গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে আমার ফেজর ডায়াগ্রাম অফ, ফেজর ডায়াগ্রাম অফ এরকম ভাবে লিখতে পারিস, অফ LCR সার্কিট, ফেজর ডায়াগ্রাম অফ LCR সার্কিট। বোঝা গেছে তো? তাহলে ফেজর ডায়াগ্রাম অফ LCR সার্কিটে কি হলো, এইদিকে ভিসি, উপরের দিকে ভিএল, আর পাশের দিকে ভিআর, এবং ভিসি আর ভিআর এর মধ্যে ফেজ ডিফারেন্স π/2, ভিএল এবং ভিআর এর মধ্যে ফেজ ডিফারেন্স π/2, এবং ভিএল আর ভিসির মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই, কারণ একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাহলে কোনটা কত, পাই। এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস। এবারে দেখ দুটো জিনিস হতে পারে, ভিএলটা ভিসির থেকে বেশি হতে পারে, আবার ভিসিটা ভিএল এর থেকে বেশি হতে পারে। তো প্রথম কন্ডিশন আমি ধরেছি যে ভিসিটা ভিএল এর থেকে বেশি, অর্থাৎ ভিসিটা যদি ভিএল এর থেকে বেশি হতে হয় তাহলে এই এক্সিটাকে এক্সএল এর থেকে বেশি হতে হবে, কারণ I ইন্টু এক্সি ভিসি আর I ইন্টু এক্সএল ভিএল। তাহলে এক্সি গ্রেটার দেন এক্সি গ্রেটার দেন যদি এক্সএল হয় তাহলে ক্যাপাসিটারসটা এখানে কি, ক্যাপাসিটারসটা এখানে প্রমিনেন্ট, ক্যাপাসিটারটা হচ্ছে বেশি শক্তিশালী, ক্যাপাসিটারটা ইন্ডাক্টরের থেকে বেশি ইম্পর্টেন্ট, ওটা বেশি, ওটা রোধটা বেশি, তার জন্য এটাকে ক্যাপাসিটিভ সার্কিট বলে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ভিসি মাইনাস ভিএল, তাহলে আমার লব্ধিটা কি হয়ে যাবে, উপরের দিকে ভিএল, নিচের দিকে ভিসি, তাহলে লব্ধিটা ভিসি মাইনাস ভিএল হবে না, আর পাশের দিকে ভিআর, তাহলে লব্ধিটা এরকম হয়ে গেল, এইদিকে ভিআর, এইদিকে ভিসি মাইনাস ভিএল, তাহলে ভেক্টরের সূত্র অনুযায়ী লব্ধিটা কোন হবে, মিডিলে এরকম ভাবে কোন একটা দিকে হবে। তাহলে এই লব্ধিটা ভি যদি হয়, সেই ভিটার মান কত হবে, √VR² প্লাস ভিসি মাইনাস ভিএল তার হোল স্কয়ার। এবং এই লব্ধিটা যদি ভিআর এর সাথে ফাই কোণ করে, ভিআর এর সাথে যদি ফাই কোণ করে, তাহলে ট্যান ফাই এর মান কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে এইটা আর ভূমি মানে হচ্ছে এটা, ট্যান ফাই হচ্ছে এটা। ফাইটা কি এখানে, ফাইটা হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন আই এন্ড ভি। তুই ভালো করে দেখ, এই ভিআরটাই তো আই ইন্টু আর, ভিআর যেদিকে সেদিকেই তো আই, তাহলে আই আর ভি এর মধ্যে ফেজ ডিফারেন্স কি, আই আর ভি এর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই, ফাই সরি। এইদিকে যদি আমি আই ড্র করি, এইদিকে যদি আই, তাহলে আমার ভিটা কোন দিকে হচ্ছে, এইদিকে, তাই না? এবং এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত হচ্ছে, এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে, বোঝা গেছে? তাই এখানে দেখ সিমিলারলি এখানে কি হচ্ছে, ভিএল মাইনাস ভিসি আর এইদিকে ভিআর কেন হচ্ছে, যদি মনে কর এক্সএল গ্রেটার দেন এক্সি হয় তাহলে কি হবে, ভিএল গ্রেটার দেন ভিসি, তাহলে উপরের দিকটা বেশি নিচের দিকটা কম, তাহলে যতটা অংশ বেঁচে রইবে সেটা উপরের দিকে ভিএল মাইনাস ভিসি হবে, আর এদিকে ভিআর, তাহলে লব্ধিটা কি হবে, VR² প্লাস ভিএল মাইনাস ভিসি তার, দুটোর মান কিন্তু একই, মান কিন্তু একই, এখান থেকে নেগেটিভ সাইন কমন নিলেই পজিটিভ হয়ে যাবে, তাই তো, মান একই। কিন্তু এখানে ট্যান ফাইটা কত হবে, ট্যান ফাইটা এখানে ফাইটা মেনশন করতে ভুলে গেছি, এই অ্যাঙ্গেলটা ফাই এখানে, তাই তো, তাহলে ট্যান ফাই এর মানটা কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব মানে কত, ভিএল মাইনাস ভিসি, আর ভূমি মানে হচ্ছে ভিআর, তাই তো। তাহলে এই জায়গাটাতে দেখ, এই ফাইটা আর এই ফাইটার মধ্যে কি পার্থক্য বলতো, দেখ এই দিকে যদি প্রবাহ মাত্রা হয় তাহলে ভিটা প্রবাহ মাত্রার থেকে 5 ফেজ কি আছে, পিছিয়ে আছে, আর এইটা যদি প্রবাহ মাত্রা হয়, প্রবাহ মাত্রার সাপেক্ষে ভিটা 5 ফেজ আগিয়ে আছে। তাহলে ক্যাপাসিটিভ সার্কিটে পোটেনশিয়ালটা প্রবাহ মাত্রার থেকে 5 একটা নির্দিষ্ট ফেজ পিছিয়ে থাকে, আর এইখানে বিভবটা প্রবাহ মাত্রার সাপেক্ষে 5 ফেজ, ঠিক আছে? তাহলে এটা ভালো করে মাথায়, এই ছবিটা যদি মাথায় থাকে তাহলে তুই পুরোটাই কিন্তু লিখতে পারবি, মানে কনসেপ্টটা বুঝতে পারবি, যেমন ধরনের এই কোশ্চেন পড়ব। এরপর হচ্ছে এই পুরো সার্কিটটা রোধ কত, এই পুরো সার্কিটটা রোধ কত, এই পুরো সার্কিটটা রোধ বের করার জন্য এটাকে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল একটা ইউজ করা হয়, অর্থাৎ পরিরোধ ত্রিভুজ। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কিরকম, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা হচ্ছে উপরের দিকে যদি এক্সএল মাইনাস এক্সি লিখি, আর যদি বেসটা অর্থাৎ ভূমিটাকে যদি আমি আর লিখি, তাহলে অতিভুজটা কত হবে, এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কয়ার প্লাস আর স্কয়ার, এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কয়ার প্লাস আর স্কয়ার যদি আমি লিখি, তাহলে এখানে দেখ ট্যান ফাই এর মানটা কত হবে, যদি আমি এই জেডটা আর এর সাথে যদি ফাই কোণ করে এই ফাই, তাহলে ট্যান ফাই এর মানটা কত হবে, লম্ব বাই ভূমি, দেখ এক্সএল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর হবে,
তুই প্রত্যেকটা জায়গায় ভিসি ভিএল আর ভিআর এর মানগুলো বসিয়ে দে। দেখ একটাতে হবে কি এক্সটি মাইনাস এক্সএল ডিভাইডেড বাই আর, আর একটাই হবে কি এক্সএল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর, হবে না? তাহলে এইখানেও দেখ, এইখানে tan phi এর জায়গায় এক্সএল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর হচ্ছে, তাই হচ্ছে তো। tan phi সমান লম্ব, লম্ব মানে কি এক্সএল মাইনাস এক্সি, আর ভূমি মানে কত? এইখানে এই সমকোণী ত্রিভুজটার লম্ব ধরা হয় এক্সএল মাইনাস এক্সি কে, আর ভূমি ধরা হয় আর কে। এটার মধ্যে লজিক কি? এটার মধ্যে লজিক হচ্ছে, দেখ উপরের দিকে ভিএল আছে, নিচের দিকে ভিসি আছে। ভিএল মানে কি আই ইন্টু এক্সএল, ভিসি মানে কি আই ইন্টু এক্সি। আইটা তো একই, আইটা তো একই। তাহলে আইটা যদি একই হয় তাহলে ডিফারেন্স কে তৈরি করছে? এক্সএল আর এক্সি। তাহলে আমার এইখানে উপরের দিকে এক্সএল মাইনাস এক্সি ধরতে হবে, বা নিচের দিকে এক্সি মাইনাস এক্সএল ধরতে হবে, যা হোক কিছু একটা। তো যাই ধরি আমার সেই লম্বটা তো এক্সএল মাইনাস এক্সি বা এক্সি মাইনাস এক্সএলই হবে, আর ভূমিটা কি হবে? আর। তার মানে অতিভুজটা তো সবসময় এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কয়ার প্লাস আর স্কয়ারই হবে, তাই না? আর এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কয়ার আর এক্সি মাইনাস এক্সএল তার হোল স্কয়ার, কোনো পার্থক্য নেই। নেগেটিভটা কমন নিলেই আলটিমেটলি তো পজিটিভই হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স, মানে কি মোট পরিরোধ। এটা বলছি আমি মোট পরিরোধ। এবং tan phi এর মানটা কত হচ্ছে? লম্ব মানে হচ্ছে এক্সএল মাইনাস এক্সি, ভূমি মানে হচ্ছে আর। আর এই ফাইটার cos phi সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি মানে আর লিখতে পারি, আর অতিভুজ মানে হচ্ছে জেড। এবারে cos phi দিয়ে কেন লিখলাম? কারণ cos phi টা আমার পরবর্তী এর পরের যে টপিকটা করব, ওই টপিকটাতে cos phi এর ইম্পর্টেন্সটা অনেক বেশি। এই cos phi টাকে পাওয়ার ফ্যাক্টর বলে, একটা যে কোনো অল্টারনেটিং সার্কিটের পাওয়ার ফ্যাক্টর বলে cos phi টা। কারণ এই সার্কিটটার পাওয়ার ক্ষমতা রাশিমালাটা হচ্ছে এরকম, ERMS ইন্টু IRMS ইন্টু cos phi হয়, ERMS ইন্টু IRMS ইন্টু cos phi হয়। এবং অ্যাকচুয়ালি পাওয়ারটা cos phi এর উপরে, phi এর ভ্যালুর উপরে, cos phi এর উপরে নির্ভর করে, তার জন্য এটাকে পাওয়ার ফ্যাক্টর বলে। তুই এখানে phi বোঝানোর জন্য tan phi ও ব্যবহার করতে পারিস, cos phi ও ব্যবহার করতে পারিস, যে কোনো কিছু ব্যবহার করতে পারিস। কিন্তু এই cos phi টা আমি এই জন্যই মেনশন করে রাখলাম এখানে, যে cos phi এর ভ্যালু r ডিভাইডেড বাই z হয়। r মানে হচ্ছে তো r থাকলো, আর z ভ্যালু হচ্ছে xl মাইনাস xc তার হোল স্কয়ার প্লাস r স্কয়ার। বোঝা গেছে তো? তাহলে এই পুরো জিনিসটাকে এবারে শর্ট ফর্মে ছোট করে তোকে লিখতে হবে। কেমন করে লিখতে হবে সেটা আমি লিখিয়ে দিচ্ছি। প্রথমে সার্কিটটা তোমরা রেখেছো তো? এদিকটা লিখতে বলে ওইদিকটা লিখেছো আশা করি, দেখেছো? তাহলে এবারে যেটা বললাম, সেটা যেটা বলছি সেটা লিখ। এই এলসিআর বর্তনীর আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য, আর এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাপেক্ষে, আর এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাপেক্ষে, আর এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাপেক্ষে হয়েছে ভিএল এবং ভিসি, ভিএল এবং ভিসি ব্র্যাকেটে লিখে নিবি, ভিএল এবং ভিসি ব্র্যাকেটে লিখবি। কুণ্ডলীর দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা কি লিখলি রে বাবা? ভিসি। এইটা তো, আরে এইটা তো ভিএল, এটা ভিএল, আর এইটা হচ্ছে নিচের দিকে ভিসি, তাই তো? নিচের দিকে তো ভিসি, তাই না? তাহলে কি লিখলি, কি বললাম? কুণ্ডলীর দুই প্রান্তের বিভব পার্থক্য, তোমরা কুণ্ডলী এবং সেটাকে কি বলা হয়? ধারক। কুণ্ডলী এবং ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য, কুণ্ডলী এবং ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য হয়েছে তো? বিভব পার্থক্য দেখেছিস তো? আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য সাপেক্ষে ভিএল এবং ভিসি পরস্পরের সাথে যথাক্রমে পাই বাই 2 ফেজ আগিয়ে থাকে, যথাক্রমে পাই বাই 2 ফেজ আগিয়ে থাকে, পাই বাই 2 ফেজ, পাই বাই 2 দশা আগিয়ে থাকে, এবং পাই বাই 2 ফেজ পিছিয়ে থাকে। পাই বাই 2 ফেজ আগিয়ে থাকে এবং পাই বাই 2 ফেজ পিছিয়ে থাকে। সুতরাং এদের ফেজর ডায়াগ্রাম হবে নিম্নরূপ।
সুতরাং এদের ফেজর ডায়াগ্রাম হবে, দশা চিত্র হবে এটা এটা ভিএল সমান আই ইন্টু এক্স এর উপরের দিকে, ভিসি সমান আই ইন্টু এক্সি নিচের দিকে, ভিআর সমান আই ইন্টু আর পাশের দিকে, যেমন ভাবে আঁকা আছে ওটা আঁকো। তাহলে এটার ইয়েটা করে পরে মানে এটা তোর আমি ইয়েটা কি বলে ওটাকে, এটা লিখেই পরে আমি গ্রুপটাতে পাঠিয়ে দেবো। এটা তো আর লেখানোটার ইয়ে করার দরকার নেই, পজ করতে ফালতু হয়েছে। দেখ এখানে কি বললাম বলতে টপিকটা এলসিআর বর্তনীর গড় ক্ষমতা নির্ণয়। ঠিক আছে, এলসিআর বর্তনীর গড় ক্ষমতা নির্ণয়। আমি লিখ একটি এলসিআর বর্তনীর মধ্যে প্রবাহ মাত্রা, এলসিআর বর্তনীর মধ্যে প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্যের মধ্যে দশা পার্থক্য, প্রবাহমাত্রা এবং বিভব পার্থক্যের মধ্যে দশা পার্থক্য, প্রবাহমাত্রা এবং বিভব পার্থক্যের মধ্যে দশা পার্থক্য মানে মোট বিভব পার্থক্য, মোট বিভব আর কি, সেটা মোট বিভব লেখাটাই বেটার। প্রবাহমাত্রা এবং মোট বিভবের মধ্যেই লিখ বিভব পার্থক্যটা, ঠিক। মোট বিভবের মধ্যে দশা পার্থক্য ফাই হলে একটি পূর্ণ পর্যায়কালে এই বর্তনীর গড় ক্ষমতা, এটাকে পি এভারেজ, বুঝলি, এটাকে এভারেজ, পূর্ণ গড় ক্ষমতা পি এভারেজ সমান ভি ইন্টু আই ইন্টু ডিটি, ডিভাইডেড। আচ্ছা, ক্ষমতা কাকে বলে? কার্যকর হার, মানে ডাব্লু বাই টি। অত আমি বোঝালাম ডাব্লু বাই টি। ডাব্লু মানে কি? ডাব্লু মানে ভি ইন্টু কিউ, তো ডাব্লু মানে তো ভি ইন্টু কিউ। তাহলে ভি ইন্টু কিউ মানে ভি ইন্টু আই ইন্টু টি লিখতে পারি, কিউ মানে তো আইটি, তাই না? তাহলে দেখ ভি ইন্টু আই ইন্টু টি, এই তিনটাই যোগ হলে ডাব্লু, আর নিচে টি দিয়ে ভাগ করেছি, তাহলে হয়ে গেছে ক্ষমতা। ঠিক আছে, এবারে যেহেতু এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, একটা পূর্ণ পর্যায়কালের মধ্যে করছি, তার জন্য উপরেরটা ইন্টিগ্রেশন করেছি, নিচের টিটাকেও আমি ইন্টিগ্রেশন ফর্মে লিখেছি। এটা তো টি হয়ে যাচ্ছে, 0 থেকে টি ডিটি মানে পুরো টি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পি এভারেজ বের করার ফর্মুলা। এইটি আমার দরকার, এইটি। ঠিক আছে, তাহলে এখানে 0 থেকে টি ভি0 সাইন ওমেগা টি প্লাস ফাই I0 সাইন ওমেগা টি ডিটি, এটা ইন্টিগ্রেশন করলে এই রেজাল্টটা গিয়ে দাঁড়াবে শেষে I0 ডিভাইডেড বাই √2 প্লাস V0 ডিভাইডেড বাই √2 cos ফাই। মানে তার আগে একটা এইরকম হতো, আমি লিখলাম না, I0 V0 ডিভাইডেড বাই 2 ইন্টু cos ফাই। এবারে ডিভাইডেড বাই 2 মানে I0 ডিভাইডেড বাই √2 আর V0 ডিভাইডেড বাই √2 লেখা যায় না, তাই না? তাহলে I0 ডিভাইডেড বাই √2 ইন্টু V0 ডিভাইডেড বাই √2 ইন্টু cos ফাই। তাহলে এটাই IRMS। I0 ডিভাইডেড বাই √2 মানে এটা IRMS, আর V0 ডিভাইডেড বাই √2 মানে VRMS ইন্টু cos ফাই। ঠিক আছে, তাহলে লেখো, লিখ এর পরের লাইনে লিখ। এটা পর্যন্ত লিখেছিস তো? তাহলে লিখো জলদি লিখো। পি এভারেজ সমান হচ্ছে, এই ইন্টিগ্রেশনটা আর করলাম না, ইন্টিগ্রেশনটা করে দেখতে পারিস, একটা সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ভেঙে পড়ে ইন্টিগ্রেশনটা একটু বড় হবে, প্রয়োজন নাই, তোকে রেজাল্টটা মুখস্থ রাখতেই হবে, তার জন্য ইন্টিগ্রেশনটা ভেঙে আমি করলাম না। তো হয়েছে, ডিভাইডেড বাই 2 ইন্টু cos ফাই হয়েছে তো, √2 ইন্টু V0 ডিভাইড বাই √2 ইন্টু cos ফাই। তাহলে IRMS ইন্টু VRMS ইন্টু cos ফাই। ঠিক আছে, এই cos ফাইকে এদের গড় ক্ষমতার গুণক বলা হয়, অর্থাৎ ফ্যাক্টর। এটাকে পাওয়ার ফ্যাক্টর বলে, বুঝলি, ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর। বললাম না cos ফাইটা প্রয়োজন আছে। তো এই cos ফাই এর মান কি? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে ভূমি বাই অতিভুজ, মানে R ডিভাইডেড বাই Z। ঠিক আছে, তাহলে R ডিভাইডেড বাই Z লেখা হয়। আচ্ছা, একটা জিনিস দেখ, এই পিটা যদি মনে কর সি সার্কিট হয়,
ভালো করে দেখ, যদি সি সার্কিট হয় মানে অনলি ক্যাপাসিটর সার্কিট, অনলি সি, তাহলে সেখানে দশা পার্থক্যটা কত হচ্ছিল আই আর ভি এর মধ্যে? আই আর ভি এর মধ্যে দশা পার্থক্যটা π/2, শুধুমাত্র সি। আই আর ভি এর মধ্যে দশা পার্থক্য কত হচ্ছিল? cos π/2 এর ভ্যালু কত? 0। আর এল সার্কিটের ক্ষেত্রেও কত হচ্ছিল? π/2। একটা উপরের দিকে একটা নিচের দিকে একটা আগিয়ে ছিল পিছিয়ে ছিল, কিন্তু পার্থক্য তো π/2 এ হচ্ছিল। তাহলে cos π/2 এর ভ্যালু কত হচ্ছিল? তার মানে কি একটা সি সার্কিটের পূর্ণ পর্যায়কালের গড় ক্ষমতা হচ্ছে 0, একটা এল সার্কিটের পূর্ণ পর্যায়কালের গড় ক্ষমতা হচ্ছে 0। ঠিক আছে, এই কনসেপ্টটাই আমাদের এলসি অসিলেটরের ক্ষেত্রে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে না করবে ওটা আমি পরে বলছি। আপাতত আইআরএমএস ইন্টু ভিআরএমএস ইন্টু কস ফাই এটাকে বক্স করে রাখো, যেখানে কস ফাইটাকে পাওয়ার ফ্যাক্টর বলে। ক্লিয়ার? ঠিক আছে, এইখানে পর্যন্ত আপাতত। এরপর হচ্ছে যেটা আরেকটা জিনিস এখানে শুনেইলে, এটাকে কি বলা হয় বলতো, ওটাকে কি বলা হয়? ওয়াটলেস কারেন্ট। শুন, ওয়াটলেস কারেন্টটা হচ্ছে যে এটা মনে কর, একটু খাতাটা এটা মনে কর আই তো, আর এটা ভি, ভি ইজ ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি প্লাস ফাই, যেমন ছবিটা আমি এঁকেছি সেরকমই লিখছি, I0 সাইন ওমেগা টি, এটা হচ্ছে ফাই। দেখ, এই আইটাকে আমি দুটো উপাংশে যদি ভাগ করি, ভালো করে বুঝ, আইটাকে আমি যদি দুটো উপাংশে ভাগ করি, এই দিক বরাবর আই এর উপাংশটা কি হবে? I0 cos ফাই, আর এই দিক বরাবর কি হবে? I0 সাইন ফাই। তাহলে I0 সাইন ফাই আর I0 cos ফাই এর মধ্যে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, কারণ cos ফাই যেদিকে হয় তার 90 ডিগ্রি কোণ করে তো sin ফাই হয়, সে ভেক্টরে পড়েছিলে না? তাহলে এইটাকে আমি আই কিসে ধরবো? এটাকে আমি আই ভি, ভি কেন ধরবো? এটা পারপেন্ডিকুলার তো, আচ্ছা এটাকে আই পারপেন্ডিকুলার ধরছি, ঠিক আছে। আর এইটাকে আমি আই প্যারালাল ধরছি, আই প্যারালাল, ঠিক আছে। এবারে আই পারপেন্ডিকুলারের কথা রাখা, আই পারপেন্ডিকুলার আর ভি এর মধ্যে দশা পার্থক্য কত? মানে আই পারপেন্ডিকুলার আর ভি এর মধ্যে দশা পার্থক্য কত? 90 ডিগ্রি। তাহলে ভি এভারেজের ভ্যালুটা কত হবে? আই পারপেন্ডিকুলার ইনটু ভি ইনটু cos 90, এটা π/2 আর 90 ডিগ্রি, তাই তো? তাহলে cos 90 এর ভ্যালু কত? তাহলে এইটা, এই প্রবাহ মাত্রাটার জন্য কি হচ্ছে? এই প্রবাহ মাত্রাটার জন্য কিন্তু গড় ক্ষমতা হচ্ছে, এই প্রবাহ মাত্রাটার জন্য গড় ক্ষমতা 0। তার মানে এই প্রবাহ মাত্রাটার জন্য গড় ক্ষমতা 0, তার মানে কি? তাহলে এই প্রবাহ মাত্রাটার জন্য গড় ক্ষমতা 0, কিন্তু প্রবাহ মাত্রা আছে অথচ ক্ষমতা 0, এই প্রবাহ মাত্রাটাকে বলা হয় ওয়াটলেস কারেন্ট। কারণ পি এর একক কি? ওয়াট। এই পিটার জন্য কোনো পি পাওয়া যায়, মানে এই আইটার জন্য কোনো পি পাওয়া যাচ্ছে না, আই আছে। তাহলে যে প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্যের মধ্যে দশা পার্থক্য π/2, সেই প্রবাহ মাত্রাটাকে বলা হয় কি? ওয়াটলেস কারেন্ট। তাহলে এখানে ওয়াটলেস কারেন্ট। কোন একটি এসি কি বলে পরিবর্তিত বর্তনীর, কোন একটি পরিবর্তিত বর্তনীর প্রবাহ মাত্রা এবং বর্তনীর বিভবের মধ্যে, প্রবাহ মাত্রা এবং বর্তনীর বিভবের মধ্যে, প্রবাহ মাত্রা এবং বর্তনীর বিভবের মধ্যে যদি দশা পার্থক্য যদি দশা পার্থক্য 90 ডিগ্রি হয়, তাহলে সেই প্রবাহ মাত্রাকে ওয়াটলেস কারেন্ট বলা হয়, WATTLESS, বা ওয়াটবিহীন প্রবাহ মাত্রা বাংলায় বলে, ওয়াটলেস কারেন্ট বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। এখানে এই ছবিটা আঁকবি, এই ছবিটা আঁকবি, এই চিত্রের ক্ষেত্রে প্রবাহ মাত্রার সাইন উপাংশের মানটি, প্রবাহ মাত্রার সাইন উপাংশের মানটিকে, প্রবাহ মাত্রার সাইন উপাংশের মানটিকে
ওয়াটলেস, প্রবাহমাত্রা সাইন উপাংশের মানটিকে ওয়াটলেস কারেন্ট বলা হয়। প্রবাহমাত্রা সাইন উপাংশের মানটিকে ওয়াটলেস কারেন্ট বলা হয়। হয়েছে তো? এরপরে এরপর হচ্ছে অনুনাদ মানে কি বলতে? রেজোনেন্স। রেজোনেন্স অফ এলসিআর সার্কিট। এলসিআর বর্তনীর অনুনাদ শর্ত। এলসিআর বর্তনীর অনুনাদ শর্ত। এলসিআর বর্তনীর অনুনাদ শর্ত। এলসিআর বর্তনীর অনুনাদ শর্ত। ঠিক আছে, শুন, এলসিআর বর্তনীর অনুনাদ শর্তটা হচ্ছে প্রবাহমাত্রাটা কি? প্রবাহমাত্রা মোট ভি ডিভাইডেড বাই মোট রোধ। তাহলে মোট ভি ডিভাইডেড বাই মোট রোধ মানে হচ্ছে এক্সএল মাইনাস এক্সসি তার হোল স্কয়ার প্লাস আর স্কয়ার রুট ওভার। তাই তো? তাহলে দেখ, পি ম্যাক্সিমাম পাওয়ার শর্ত, পি এভারেজ তাকে পি ম্যাক্স পাওয়ার শর্ত, কন্ডিশন হচ্ছে আইটাকেও আই ম্যাক্স হতে হবে। এবারে আইটাকে যদি আই ম্যাক্স হতে হয় তাহলে আমার এইটাকে সর্বনিম্ন হতে হবে। তাহলে জেডটাকে কি হতে হবে? জেডটাকে মিনিমাম হতে হবে। জেডটা মিনিমাম কি শর্তে হবে? জেডটা মিনিমাম কি শর্তে হবে? এক্সএল সমান মানে এক্সএল মাইনাস এক্সি দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্সএল সমান এক্সি। তাহলে এক্সএল সমান এক্সি মানে হচ্ছে এক্সএল মানে তো এল ওমেগা আর এক্সি মানে হচ্ছে 1 বাই ওমেগা সি। তাহলে ওমেগা সমান কি হচ্ছে? 1 বাই রুট ওভার অফ এলসি। ওমেগা মানে কি? 2 পাই নিউ। ওমেগা মানে কি? 2 পাই নিউ সমান হচ্ছে 1 বাই রুট ওভার অফ এলসি। তাহলে নিউ সমান কি হয়ে গেল? 1 বাই টুয়াইস বাই 1 বাই রুট ওভার অফ এলসি। এটা হচ্ছে দিস ইজ দ্য কন্ডিশন অফ রেজোনেন্স। এই কম্পাঙ্কে, এই ফ্রিকোয়েন্সিতে, এই কম্পাঙ্কে যদি ইফ এনি অল্টারনেটিং সার্কিট, এনি এসি সার্কিট, এসি এলসিআর সার্কিট অপারেট করে তাহলে প্রবাহ মাত্রা আই ম্যাক্স হবে এবং এই নিউয়ের মানটা 1 বাই টুয়াইস বাই রুট ওভার অফ এলসি হবে। ঠিক আছে, 1 বাই টুয়াইস বাই রুট ওভার অফ এলসি হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত। তাহলে এটা লিখে একটি এলসিআর বর্তনী মধ্যে প্রবাহ মাত্রা, একটা এলসিআর বর্তনীর মধ্যে প্রবাহ মাত্রা ভি সমান হচ্ছে আই সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই জেড। অর্থাৎ ভি ডিভাইডেড বাই জেড অর্থাৎ ভি ডিভাইডেড বাই এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কয়ার প্লাস আর স্কয়ার রুট ওভার অফ, অবশ্যই রুট ওভার অফ, এটা তো আগে করেছি। এই বর্তনীটি সর্বোচ্চ ক্ষমতা তৈরি করবে যখন সর্বোচ্চ প্রবাহ মাত্রা প্রবাহিত হবে অর্থাৎ P average is equal to P max এবং I is equal to I max max মানে ম্যাক্সিমাম। ঠিক আছে তো? ম্যাক্সিমাম যখন Z is equal to মিনিমাম হবে। মিনিমাম মানে কি লিখো? সর্বনিম্ন হবে, Z মিনিমাম হবে। এই শর্তে XL মাইনাস XC is equal to 0 হবে। XL মাইনাস XC is equal to 0 হবে। দিয়ে XL সমান XC করে যেটা করা আছে এটা একটু করে নাও।
যায়। দেখ এলসিআর বর্তনের কোয়ালিটি ফ্যাক্টর বলতে কিউ ফ্যাক্টর বলতে VL or VC divided by VR at resonance frequency এটাকে বোঝায়। ঠিক আছে, VL or VC মানে কিউ ফ্যাক্টর সমান হচ্ছে VL ডিভাইডেড বাই VR or VC ডিভাইডেড বাই একই বেরোবে। দেখে মনে হচ্ছে আলাদা কিন্তু একই বেরোবে। দেখ এখানে VL মানে কি, VL মানে হচ্ছে XL ডিভাইডেড বাই মানে XL ইন্টু I ডিভাইডেড বাই R ইন্টু I। তাহলে XL মানে কি L ওমেগা ডিভাইডেড বাই R। এবারে দেখ L ওমেগা মানেই হচ্ছে L ডিভাইডেড বাই R, ওমেগা মানেই হচ্ছে দেখ 1/√LC এই মাত্র করলাম। তার মানে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো 1/R√L/C হচ্ছে না। দেখ এখানেও তাই বেরোবে, এখানে যদি এখানে একটা অন্য কালারের পেনে করছি, এখানে কত হবে I ইন্টু XC ডিভাইডেড বাই I ইন্টু R। তার মানে XC মানে হচ্ছে 1/ωc ইন্টু R। এবারে ওমেগার মানটা বসা 1/CR, ওমেগার মানে হচ্ছে 1/√। কি করলো, ওমেগাটা নিচে আছে, ওমেগাটা যদি নিচে থাকে তাহলে এখানে √LCটা উপরে হয়ে যাবে। তার মানে এটা কত হয়ে যাবে 1/R√L/C। তাহলে একই বেরোচ্ছে না, এটাও যা আর এটাও তাই। এটাকে কোয়ালিটি ফ্যাক্টর বলে, কিউ ফ্যাক্টর বলে। সিগনিফিক্যান্স অঙ্ক পরের দিন বলবো। এটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, এটা কিউ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে লিখ অনুনাদি কম্পাঙ্কে একটি এলসিআর বর্তনীর কুণ্ডলী এবং ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের অনুপাতকে কুণ্ডলী অথবা ধারকের, কুণ্ডলী এবং ধারকের লেখাটা ঠিক হচ্ছে না, কুণ্ডলী অথবা ধারকের অর্থ যে কোনো একটা ধারকের এবং রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের অনুপাতকে কোয়ালিটি ফ্যাক্টরের বাংলা একটা কোয়ালিটি ফ্যাক্টরই কিউ ফ্যাক্টর বলে। কিউ ফ্যাক্টর লিখ, ঠিক আছে, কিউ ফ্যাক্টর বলে। ঠিক আছে, এবারে লিখ কিউ ফ্যাক্টর সমান VL or VC ডিভাইডেড বাই VR। যেমন ভাবে করেছি এরকম ভাবে দুটোই করলে। ঠিক আছে, তার আগের লাইনেই তো ওমেগার মানটা করা আছে 1/√LC, তাই তো ওই মানটা বসিয়েছি শুধুমাত্র। ওটা যদি মন যায় তো লিখে নিবি ব্র্যাকেটের মধ্যে একটু।